Namaskar. Welcome to George School of Competitive Examinations, GSCE Digital. আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটা অত্যন্ত প্রাসঙ্গিক, a very relevant topic, particularly for those who want to find themselves well placed in the government sector jobs, যারা সরকারি চাকরি করতে চায় এবং সরকারি চাকরির উঁচু পদে চাকরি করতে চায় তাদের জন্য এটি অত্যন্ত জরুরি। আমরা সবাই জানি যে সিভিল সার্ভিসেস এক্সামিনেশন সেটা ইউপিএসসি হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে, WBCS হোক, স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অত্যন্ত মর্যাদার চাকরি। এখানে পদমর্যাদা এবং অন্যান্য সুযোগ সুবিধা সরকারি চাকরির ক্ষেত্রে সর্বোত্তম। ইউপিএসসি হলে ইউ আর এট দ্য হায়েস্ট লেভেল অফ গভর্নমেন্ট অ্যাসাইনমেন্ট। ইভেন ইন WBCS এর ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে উঁচু পদের চাকরি হচ্ছে WBCS। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা এই ধরনের চাকরি ক্লিয়ার করব কি করে? এই যে কম্পিটিটিভ এক্সামিনেশন, অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস লেভেল অফ এক্সামিনেশন ইজ ভেরি টাফ। এখানে যে ধরনের কম্পিটিশন হয় সেটা অত্যন্ত কঠিন, অত্যন্ত জটিল। এবং যেহেতু আমরা জানি যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সিলেকশন হ্যাপেন্স থ্রু এলিমিনেশন, অর্থাৎ এখানে কিন্তু একাডেমিক স্কোরের মতন যে আমি ফার্স্ট ক্লাস পেলাম, কেউ একজন 65% পেলো, কেউ একজন 63% পেলো, দুজনেই ফার্স্ট ক্লাস পেলো, কোনো রেজাল্টে কোনো চেঞ্জ হচ্ছে না, কোয়ালিফিকেশনে কোনো চেঞ্জ হচ্ছে না, বা ডিগ্রিতে কোনো চেঞ্জ হচ্ছে না, এটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে নয়। এখানে দেখা যাবে যে 1 নম্বরের জন্য আপনি 500 জনের পেছনে পড়ে গেলেন, এবং এই যে 1 নম্বরের জন্য 500 জনের পেছনে আপনি পড়ে গেলেন, আপনি আর কোয়ালিফাই করতে পারলেন না, আপনি প্রিলিমসটা কোয়ালিফাই করতে পারলেন না, মেন্সে চান্স পেলেন না। সো ইচ অ্যান্ড এভরি নাম্বার কাউন্টস, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি the level of competition is so tough that if you are not among the very best, you will be eliminated perhaps at the level of prelims. UPSC হোক বা WBCS হোক, UPSC সিভিল সার্ভিসেস হোক বা WBCS হোক, দুটোর ক্ষেত্রে কিন্তু ফরম্যাট অফ দ্য এক্সামিনেশন ইজ সেম। প্রথমে একটা প্রিলিমস, তারপরে মেন্সে কম্পালসারি পেপার, অপশনাল পেপার, followed by a personality test. প্রিলিমস থেকে মেন্স ক্লিয়ার করতে হবে, মেন্স থেকে পার্সোনালিটি টেস্টে আসতে হবে, এবং পার্সোনালিটি টেস্টে যদি আপনি পাস করতে পারেন দেন ইউ আর এলিজিবল টু বি আ সিভিল সার্ভেন্ট। তাহলে পরীক্ষার যে ব্যাপ্তি এবং যে ফরম্যাট অফ দ্য এক্সামিনেশন, এটা থেকে ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার যে দিস ইজ নট আ 100-meter sprint. I would emphasize on the word and repeat it again. This is not a 100-meter sprint. এটা কিন্তু একটা ম্যারাথন রেস। দেখবেন একটা ম্যারাথন রেসে কখনো একজন রানার সে হয়তো একটু পিছিয়ে পড়লো, সে হয়তো কখনো একটু এগিয়ে গেল, সে হয়তো লাস্ট 400 মিটার দারুণ রান করলো, তার আগে হয়তো সামান্য পিছিয়ে ছিল, কিন্তু সে কনসিস্টেন্টলি থ্রু আউট দ্য রেস হি ওয়াজ অ্যামাং দ্য ফার্স্ট 4-5, যার ফলে যখন রেসটা শেষ হচ্ছে সে হয়তো প্রথম 3 জনের মধ্যে জায়গা করে নিল। সো হিয়ার এই উদাহরণটা দেওয়ার একটাই কারণ, হিয়ার কনসিস্টেন্সি ম্যাটার্স। সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে সেটা IAS হোক, সেটা WBCS হোক, পারসিস্টেন্স অ্যান্ড কনসিস্টেন্সি দুটো জিনিস অত্যন্ত জরুরি। এই দুটো জিনিস ব্যতীত এখানে কিছুতেই সফল হওয়া সম্ভব নয়। এমন ভাবার কোনো কারণ নেই যে আমার একটা মেন্স পরীক্ষা খারাপ হলো তাই বোধহয় গোটা পরীক্ষাটাই খারাপ হয়ে যাবে, কি আমার একটা প্রিলিমস পরীক্ষা খারাপ হলো, হয়তো একটা প্রিলিমস পরীক্ষার কোনো একটা জায়গা হয়তো ভালো করে করতে পারলাম না, তাই হয়তো প্রিলিমসই চান্স পাবো না। এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। প্রিলিমস টু পার্সোনালিটি টেস্ট একই উদ্যমে, একই কনসিস্টেন্সি মেনটেন করে প্রিপারেশনটা চালাতে হয়। তার কারণ হচ্ছে এরকম বহু দেখা গেছে যে প্রিলিমস পরীক্ষা দিয়েছে, খুব শিওর নয় প্রিলিমস ক্লিয়ার করতে পারবে কি পারবে না, মেন্স পরীক্ষার প্রিপারেশনটা শুরু করলো না, একদিন প্রিলিমস রেজাল্ট বেরোলো, সে দেখলো হঠাৎ করে প্রিলিমসে সিলেক্টেড হয়ে গেছে, কিন্তু বাই দ্য টাইম হি হ্যাজ লস্ট দ্য অপরচুনিটি টু প্রিপেয়ার ফর দ্য মেন্স। কেন অনেকটা সময় সে নষ্ট করে ফেলেছে। দেখা যাচ্ছে প্রিলিমসের থেকে রেজাল্ট বেরোনো থেকে মেন্সের যে গ্যাপ
সেই গ্যাপের অধিকাংশ সময়টাই যেহেতু সে নষ্ট করে ফেললো, তাই সে পড়াশোনাটা আর করতে পারলো না মেন্সের জন্যে। দ্য রেজাল্ট ইজ, দো হি কোয়ালিফাইজ ফর দ্য প্রিলিমস, হি ফেলস টু কোয়ালিফাইজ ফর দ্য মেন্স। সো দেয়ার ইজ নো স্কোপ টু সিট ব্যাক অ্যান্ড ওয়েট অ্যান্ড ওয়াচ whether you are getting qualified for the prelims or not. একটা ধারণা ডেফিনেটলি তৈরি হবে, যে প্রিলিমস পরীক্ষা দিচ্ছে সেটা ইউপিএসসি মানে আইএএস হোক বা ডাব্লিউবিসিএস হোক, যেই প্রিলিমস পরীক্ষা দিচ্ছে তার কাছে এটা একটা ধারণা নিশ্চয়ই তাকে বহন করে আনবে যে আমি মোটামুটি কতটা পেতে পারি। যদিও এটা সবসময় মেলে না, অনেককে আমি দেখেছি যে ভীষণভাবে কিছুটা সেই অন দ্য ডাইস যাকে আমরা ইংরেজিতে বলি, অর্থাৎ আন্দাজে কিছু অ্যাটেম্প্ট করেছে, কিছু হয়তো ঠিক হলো, কিছু হয়তো ভুল হলো এবং নেগেটিভ মার্কিং হলো, যার ফলে সে হয়তো মনে করলো আমি 160টা অ্যাটেম্প্ট করেছি, কি আমি হয়তো বর্তমান ক্ষেত্রে যদি আমি ধরি 200-400টা, দেখা গেলে 200-র মধ্যে হয়তো আমি 150টা অ্যাটেম্প্ট করেছি, আরেকটা পেপারে 200-র মধ্যে হয়তো আমি 140টা অ্যাটেম্প্ট করেছি, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেলো সে নম্বর পেলে হয়তো 80 কি 90। সো এখান থেকে একটা জিনিস শিক্ষণীয়, ইট ইজ নট ইম্পর্টেন্ট অলওয়েজ হাউ মেনি কোয়েশ্চেন্স ইউ অ্যাটেম্প্ট, ইম্পর্টেন্ট হচ্ছে হাউ মেনি কোয়েশ্চেন্স ইউ কনভার্ট টু বি কারেক্ট। So conversion ratio, that is converting your attempts into correct answers, is the most important thing. তাহলে consistency, persistence, একই উদ্যমে আমাকে পড়ে যেতে হবে, প্রিলিমস থেকে মেন্স, মেন্স থেকে পার্সোনালিটি টেস্ট। যেদিন থেকে আমি প্রিলিমসের জন্য প্রিপারেশন শুরু করলাম সেই দিন থেকে একই উদ্যমে পড়ব টিল আই অ্যাপিয়ার ফর দ্য পার্সোনালিটি টেস্ট। এর মাঝে যদি কোথাও আমি খামতি দিই তাহলে কিন্তু আমার পিছিয়ে পড়ার যথেষ্ট সুযোগ আছে, এবং আগেও বলেছি ইট ইজ সিলেকশন থ্রু এলিমিনেশন, সো দেয়ার ইজ নো স্কোপ ফর আ সেকেন্ড চান্স as far as that particular year is concerned. At 1 marks can decide your fate, 1 marks can decide whether you will be able to qualify for the mains or whether you will be able to qualify for the personality test. এবার একটা অন্য মানসিকতার কথা বলি। বহু ছাত্র বিভিন্নভাবে ভাবে এবং বিভিন্নভাবে ভেবে তাদের নিজেদের প্রচুর সমস্যা তৈরি করে। যেমন অনেকের একটা মাথায় হয় যে আমি তো গ্র্যাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করতে পারিনি, আমি কি বিসিএস বা আইএএস ক্লিয়ার করতে পারবো? ভালো করে ভেবে দেখুন, বিসিএস বা আইএএস এর যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় আপনাকে কি বলে দেয় যে পার্সোনালিটি টেস্ট বা প্রিলিমস বা মেন্স বা গোটা পরীক্ষার জন্যে কোথাও কোনো মার্কস ব্যারিয়ার আছে? আপনাকে কি এটা বলে দিয়েছে যে আপনি যদি 50% না পান কি ফার্স্ট ক্লাস না পান তাহলে আপনি অ্যাপিয়ার করতে পারবেন না? তাহলে যখন আপনার ইন্টারভিউতে কোনো মার্কস ব্যারিয়ার রাখছে না, মেন্স ক্লিয়ার করার পরে, প্রিলিমস ক্লিয়ার করার পরে মেন্সে বসার জন্য মার্কস ব্যারিয়ার রাখছে না, প্রিলিমস অ্যাপিয়ার করার জন্য মার্কস ব্যারিয়ার রাখছে না, অর্থাৎ পরীক্ষাটা দেওয়ার জন্য যখন কোনো মার্কস ব্যারিয়ার রাখছে না, তাহলে কেন আমি ভেবে নেব যে যদি কোনো কারণে আমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনটা আমি বলবো বিকজ দ্যাট ইজ এসেনশিয়াল কোয়ালিফিকেশন, যে গ্র্যাজুয়েশনে যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয় তাহলে আমি সিভিল সার্ভিসেস পরীক্ষাটা ক্লিয়ারই করতে পারবো না। এটা অত্যন্ত নেতিবাচক ধারণা, and we should never encourage such negative thoughts, because when we talk about competitive examinations we emphasize on 3 essential things: labor, luck and confidence. এটাকে এলএলসি ফ্যাক্টর বলে। লেবার অ্যাবসলিউটলি যে অ্যাপিয়ার করছে পরীক্ষায় তার হাতে, লাক সেটা তো অ্যাবস্ট্রাক্ট, সেটা আদৌ কি আমি কন্ট্রোল করতে পারছি? So I have to create my own luck through labor and through confidence. কেন কনফিডেন্স যদি আমার না থাকে তাহলে আমি সিভিল সার্ভিসেস কেন, আমার মনে হয় কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনেই আমি ক্লিয়ার করতে পারবো না। I have to believe in myself first. আমাকে এটা নিজেকে বোঝাতে হবে যে yes, I am competent enough to qualify for this examination. এই বিশ্বাসটা, এই অ্যাটিটিউডটা কিন্তু অত্যন্ত জরুরি। কেন যে কোনো পরীক্ষার, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, সিভিল সার্ভিসেস তো বটেই, বোথ ইন কেস অফ ইউপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ ফর ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস, অ্যাটিটিউড প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমি কিভাবে পরীক্ষাটাকে দেখছি সেটা অত্যন্ত জরুরি। আমি যদি প্রথমেই মনে ধরি এত বড় সিলেবাস এ আমার দ্বারা হবে না, তাহলে তো আমি কোনোদিন পরীক্ষাটা মন দিয়ে বসতেই পারবো না। আমাদের আবার আরেকটা প্রবলেম আছে, আমরা বিভিন্ন লোকের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করি, তারই মধ্যে অধিকাংশ লোক বলে ধুর ধুর তোর রেজাল্টটা তো গ্র্যাজুয়েশনে ভালো নেই, ও ছেড়ে দে, ওসব বিসিএস টিসিএস ছেড়ে দে, অন্য কিছু কর, ব্যাস।
আমি যে মুহূর্তে এদের কথা শুনে মোটিভেটেড হয়ে পড়বো, অর্থাৎ আমার মোটিভেশনটা অ্যাকচুয়ালি ডিমোটিভেশন হয়ে গেল, I will never be able to gather myself to prepare for the examination. তখনই কিন্তু আমার পরীক্ষায় চান্স পাওয়ার যে ফ্যাক্টরসগুলো সেগুলো কমতে শুরু করলো এবং পার্সেন্টেজ টু ক্র্যাক দ্য এক্সামিনেশন অটোমেটিক্যালি কমে গেল। সো তিনটে জিনিস খেয়াল রাখতে হবে: হ্যাভ ফেথ অন ইউর ওন ট্যালেন্ট, বি লেবরিয়াস। Civil services, both in the UPSC cadre as well as in the state cadre, West Bengal Civil Services, is an examination where in most cases, I repeat, in most cases, hard work beats talent. Talent তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ডিসাইসিভ হয়ে যায় হার্ড ওয়ার্ক, আমি কতটা পরিশ্রম করছি তার উপরে। এরকম বহু উদাহরণ পাওয়া গেছে, খুব মেধাবী ছাত্র নয়, অন্তত রেজাল্ট দেখে খুব মেধাবী ছাত্র বলে মনে হচ্ছে না, শুধুমাত্র because of discipline, dedication and determination. I call it the 3 Ds, which I think is very important for any competitive examination, for any venture in life. আমি competitive examination বলবো না, for any venture in life. Determination, dedication and discipline, এই তিনটে জায়গাকে এক করে আপাতত হয়তো অতটা মেধাবী নয়, কিন্তু পরিশ্রমের জোরে consistent labor, persistent study and এক্সামিনেশন ওরিয়েন্টেড স্টাডি, এই তিনটে জিনিসকে মিশিয়ে তারা কিন্তু সিভিল সার্ভিসেস পরীক্ষা ক্র্যাক করছে। আমাদের এটাও মনে রাখতে হবে যে সিভিল সার্ভিসেস পরীক্ষার ক্ষেত্রে স্ট্রিম অফ স্টাডি ইজ নট আ ডিটারমিনান্ট। আমি হিউম্যানিটিস থেকে আসছি, না আমি কমার্স থেকে আসছি, না আমি সায়েন্স থেকে আসছি, এগুলো কোনোটাই বিরাট ফ্যাক্টর করে না। যদি করতো তাহলে নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্টে স্পেসিফাই করতো হিউম্যানিটিস গ্র্যাজুয়েট কি সায়েন্স গ্র্যাজুয়েট কি কমার্স গ্র্যাজুয়েট। ভেবে দেখুন, ইউপিএসসির আইএএস এর ক্ষেত্রে আইআইটির বহু ছাত্র, আইআইটিয়ানস যারা হার্ডকোর স্টুডেন্টস অফ টেকনোলজি, দে হ্যাভ ক্র্যাকড আইএএস এক্সামিনেশনস। WBCSও এরকম উদাহরণ পাওয়া যায়, সেখানেও সায়েন্সের ছাত্র আছে, সেখানে হিউম্যানিটিসের ছাত্র আছে, সেখানে কমার্সের ছাত্র আছে। এর কারণটা হচ্ছে যে যে সাবজেক্টগুলো আমরা পড়ি সিভিল সার্ভিসে, এর কোনো সাবজেক্টগুলোই একসঙ্গে আমরা হায়ার সেকেন্ডারি কিংবা গ্র্যাজুয়েশনে পড়ি না। ধরুন আমি যদি বলি পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, রিজনিং, এগুলো কি একসঙ্গে আমরা 11, 12 বা গ্র্যাজুয়েশনে পড়ি? হয়তো ক্লাস 10 পর্যন্ত আমরা ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, বাংলা পড়ি, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ি না, সবাই ইন্ডিয়ান ইকোনমিক্স পড়ে না। গ্র্যাজুয়েশন এবং 11, 12 তো পড়েই না এতগুলো সাবজেক্ট, কিন্তু এতগুলো সাবজেক্ট ক্লিয়ার করে বিভিন্ন স্ট্রিমের বিভিন্ন স্টুডেন্টরা পরীক্ষাটা তো ক্র্যাক করছে। তার মানে এই মিথটাকে সবার আগে দূর করতে হবে যে আমার যদি গ্র্যাজুয়েশন লেভেলে রেজাল্ট খারাপ হয়, আমার পক্ষে ইউপিএসসি বা WBCS সিভিল সার্ভিসেস এক্সামিনেশন ইন বোথ দ্য ক্যাটেগরিজ ক্লিয়ার করা সম্ভব নয়। নাম্বার 2, আমি যদি অমুক স্ট্রিমের স্টুডেন্ট হই তাহলে আমার ডিসঅ্যাডভান্টেজ, আমার আরেক বন্ধু অন্য স্ট্রিমের স্টুডেন্ট তাই তার বেশি অ্যাডভান্টেজ, এইটাও ভুল। 3, যদি আমি খুব মেধাবী ছাত্র, হয়তো মনে হচ্ছে নয়, কোনো স্তরের রেজাল্ট দেখে মনে হচ্ছে না যে আমি খুব মেধাবী, এরকম ভাবার কোনো কারণ নেই যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনে খুব ভালো রেজাল্ট করতে না পারলে কম্পিটিটিভ পরীক্ষা ক্লিয়ার করা যাবে না। এইটাও একটা মিথ। দেয়ার আর সো মেনি মিথস। আর লাস্ট একটা জিনিস আমি বলবো, ডোন্ট ডিসকাস এভরিথিং উইথ এভরিওয়ান, বিশেষ করে when you are trying to prepare for IAS or WBCS. We have a tendency to be discouraged. এবং আমাদের আরেকটা বেসিক প্রবলেম হচ্ছে, we try to take guidance from people, many of whom are themselves misled. তারা নিজেরাই জানে না কি নিয়ে বলছি, নিজেরাই জানে না কিসের ওপর বলছি, কিছু রাফ অ্যান্ড কিছু আনক্লিয়ার ধারণার উপরে বসে তারা আপনাকে অ্যাডভাইস দেবে, এবং এই যে রাফ অ্যান্ড আনক্লিয়ার ইমেজ অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটা আপনাকে এত কনফিউজ করবে যে আপনার মোটিভেশনটা একদমই চলে যাবে। You will not be able to gather your mind to start for the preparation. So this is a very important thing that all the students must keep in mind. Orientation of the mind is very important.
confidence level have to be maintained till the last day of your preparation and last day of your examination. Even after that, যদি আপনি ক্র্যাক করে ফেলেন সিভিল সার্ভিস, তখন তো আরো কনফিডেন্স দরকার, আদারওয়াইজ ইউ ক্যানট বি ইন দ্যাট পজিশন টু ম্যানেজ ম্যাটার্স। থার্ড, there shall be no point of demotivation. আমার রেজাল্ট কি ছিল গ্র্যাজুয়েশনে, ভালো ছিল না খারাপ ছিল। ফোর্থ, আমি কোন স্ট্রিমের ছাত্র সেটা নিয়ে আমি বদার্ড হব না। আমি যখন ঠিক করেছি আমি সিভিল সার্ভিস দেবো, আমি কেবল সিভিল সার্ভিসে আমাকে কি পড়াশোনা করতে হবে সেটাই হবে আমার একমাত্র উদ্দেশ্য। অ্যান্ড ফিফথ অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি, প্রিলিমসের আগে থেকে যে পড়াশোনা আমি শুরু করব, যে দমে আমি শুরু করব, সেই দম, সেই উদ্যম, সেই পারসিভিয়ারেন্স, সেই কনসিস্টেন্সি, সেই ডেডিকেশন, সেই ডিসিপ্লিন, সেই ডিটারমিনেশন, দিস উইল কন্টিনিউ till the results of my interview is out. ইন্টারভিউতে রেজাল্ট বেরোলো, দেখলাম যে হ্যাঁ আমার নাম আছে কোথাও একটা অন্তত, that gives me some satisfaction. Perhaps for a moment I can take some moment of rest, or perhaps for a moment I can take some break. যদি এমন হয়েছে যে প্রথমবার হয়তো দেখা গেল WBCS এ গ্রুপ সি হয়েছে, পরের বার আরো বেটার প্রিপারেশন করে গ্রুপে হয়ে গেল, এরকম ঘটনা বহু ঘটেছে। প্রথমবার হয়তো গ্রুপে ক্লিয়ার করতে পারলো না, কোনো কারণে ডাজন্ট ক্র্যাক গ্রুপে, দেয়ার ইজ নো পয়েন্ট টু বি ডিমোটিভেটেড। আমি যদি একবার গ্রুপ সি ক্লিয়ার করতে পারি তাহলে মোটামুটি পরীক্ষার ধাঁচটা তো আমি বুঝে গেছি। সো হোয়াট এভার চেঞ্জেস আর রিকোয়ার্ড, যে চেঞ্জগুলো আমায় করতে হবে ইন মাই মেথড, ইন মাই অ্যাপ্রোচ, সেই চেঞ্জেসগুলো করে যদি আমি আবার আগের মতন পড়াশোনা করতে পারি, দেখা যাবে নেক্সট অ্যাটেম্পটে আমি গ্রুপে ক্লিয়ার করলাম। So these are the psychological developments that one needs to achieve if he or she is aspiring for civil services, both at the UPSC level as well as at the state level. এইবারে আসছি content. Now recently there is an announcement, of course not absolutely in the government forum, but not absolutely in the official forum, but yes, as far as it is being found out and as far as it is projected, যে WBCS পরীক্ষার যে সিলেবাস প্যাটার্ন সেইটা চেঞ্জ হচ্ছে। ডেফিনেটলি অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোবে, পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট যখন বেরোবে, তখন সেটা ডিক্লেয়ার করে দেওয়া হবে এবং সিলেবাস প্যাটার্নটা আমরা জানতে পারবো। ইট উইল বি মোর ইন দ্য আইজ অফ দ্য পাবলিক, বাট অ্যাজ অফ নাও যে প্যাটার্নটা লেআউট করা হয়েছে, যে প্রপোজড চেঞ্জেসগুলো এসছে, তাতে দেখা যাচ্ছে বেশ কিছুটা চেঞ্জ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের ক্ষেত্রে হচ্ছে, এবং পরীক্ষার চেঞ্জটা এমনভাবে হচ্ছে যে ইট টেকস আস মোর ক্লোজ টু ইউপিএসসি। না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, না এর আগে অনেকের একটা ধারণা ছিল যে WBCS এর যা সিলেবাস, সেই সিলেবাসটা আইএস এর সঙ্গে মেলে না, যার ফলে শুধুমাত্র WBCS এর প্রিপারেশন করে আইএস ক্র্যাক করা খুব কঠিন। অনেকে আবার ভাবতেন যে আইএস এ যদি প্রিপারেশন করি তার সঙ্গে BCS এর কিছু জায়গা মিলছে না, হয়তো দেখা যাচ্ছে আমি সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিস হয়তো ক্লিয়ার করতে পারছি, কিন্তু স্টেট লেভেলে সিভিল সার্ভিস পরীক্ষা ক্লিয়ার করতে পারছি না। আমার ব্যক্তিগত ধারণা, দ্য রিসেন্ট প্রপোজাল ফর দ্য WBCS কারিকুলাম অ্যান্ড সিলেবাস কন্টেন্ট will be able to bridge the gap between WBCS curriculum and UPSC or IAS curriculum to a great extent. এবং এর ফলে ছাত্ররা অত্যন্ত উপকৃত হবে, কেন তাদের কাছে বেশ কিছু কমন পয়েন্টস অফ প্রিপারেশন। দেখুন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সবই তো পড়ে যাওয়া সম্ভব না, কেউ সব পড়ে যেতে পারে না। যে ছেলেটি ফার্স্ট হচ্ছে তাকেও যদি আলাদা করে ইন্টারভিউ করা হয়, দেখা যাবে যে তার পক্ষে পুরো সিলেবাসটা পড়ে যাওয়া সম্ভব না। কিন্তু কি ছিল তার, যারা পরীক্ষাটা ক্র্যাক করে তারা কিভাবে ক্র্যাক করে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন যারা পাচ্ছে আর যারা পাচ্ছে না? দ্য ডিফারেন্স ইজ, যারা পরীক্ষাটা ক্লিয়ার করে they have intensive and extensive study worked together. অর্থাৎ আমি ব্যাপ্তি এবং গভীরতা দুটোকেই একসঙ্গে মেনটেন করে আমি সাবজেক্টগুলো পড়ব। কেন ব্যাপ্তি? Now, because it is a competitive examination, you do not know what is the length and breadth of the content from which questions might come. এটা জানা সম্ভব নয়। Anything and everything can come under the sun. কিন্তু ইন্টেন্টলি যদি না পড়ি, ইন ডেপথ যদি না পড়ি,
তাহলে যে টিপিক্যাল কোয়েশ্চেন্স যেগুলো থাকে, যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে অনেকে এড়িয়ে চলে যায়, কিন্তু ওই কোয়েশ্চেনগুলো ডিসাইড করে যে একটি ছেলে পরীক্ষাটা পারলো না একটি ছেলে পরীক্ষাটা পারলো না। সেকেন্ডলি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। আপনি ইউপিএসসি আইএএস বলুন, আপনি WBCS বলুন, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যদি একটু ভাবি, একটু খুঁটিয়ে দেখি, তাহলে দেখব যে কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু প্র্যাকটিক্যালি কোনো সিলেবাস হয় না। হোয়াট এভার ইজ হ্যাপনিং অ্যারাউন্ড আস ইজ আ পার্ট অফ কারেন্ট অ্যাফেয়ার্স। যা কিছু ঘটছে, এবং সেটা আপনি টিভি থেকে দেখতে পারেন, আপনি নিউজ পেপার থেকে দেখতে পারেন, আপনি কোনো ম্যাগাজিন থেকে দেখতে পারেন, আপনি আলোচনার মারফত জানতে পারেন, কিন্তু কত নিউজই তো ঘটছে। সেটা সায়েন্সে হচ্ছে, সেটা ইকোনমিক্সে হচ্ছে, সেটা পলিটিক্সে হচ্ছে, সেটা অ্যাওয়ার্ডসে হচ্ছে, সেটা ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্টসের ক্ষেত্রে হচ্ছে, সেটা ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টসের ক্ষেত্রে হচ্ছে। ইজ ইট রিয়েলি পসিবল যে আমরা সবকটা সাবজেক্ট একই সঙ্গে মাথায় নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি? তাহলে আমাকে ঠিক করতে হবে, আমাকে গুছিয়ে নিতে হবে যে আমি কি পড়ব আর কি পড়ব না। এই গোছানোটা কিন্তু খুব সহজ নয়, as you can really understand that it plays a vital role in shaping your success or your failure. তার মানে সিলেবাসটা সম্বন্ধে একটা সম্যক ধারণা, to have a transparent idea about the syllabus is of paramount importance. যেটা অত্যন্ত জরুরি যে সিলেবাস সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা। যেহেতু সিলেবাসটা একটা চেঞ্জ হওয়ার, we are in a transition where there is a change in the syllabus content. আমরা দেখছি যে WBCS এর ক্ষেত্রে প্রিলিমসটা আগে হতো 200 নম্বরের একটা পেপার, সেটা এবার চেঞ্জ হচ্ছে, সেটা দুটো পেপার হয়ে যাচ্ছে, GK 1, GK 2, বা জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2। এবং জেনারেল স্টাডিজ যে সেকেন্ড পেপারটা, দ্যাট ইজ ভেরি ক্রুশিয়াল, বিকজ ইফ ইউ ডু নট হ্যাভ আ competitive qualifying marks for that particular paper, then you are out from the competition. অর্থাৎ সেকেন্ড পেপারের যে কোয়ালিফাইং মার্কস, সেই কোয়ালিফাইং মার্কস অ্যাচিভ না করলে ফার্স্ট পেপারের ইভ্যালুয়েশন হচ্ছে না, so you are actually out from the competition. Even getting into the mains, even before getting into the mains, you are just deleted from the competition. General studies 1 এর ক্ষেত্রে যে কন্টেন্টগুলো আমাদের আছে, যেগুলো আমাদের পড়তে হবে, সেটা খুব আনকনভেনশনাল নয়, অর্থাৎ সেগুলো মোটামুটি BCS এর আগেও ছিল, যেমন ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্টারন্যাশনাল মুভমেন্ট, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু এখন আমরা দেখব জেনারেল স্টাডিজ 2 এর ক্ষেত্রে সেখানে কিন্তু ইংলিশ কম্প্রিহেনশন এসে গেছে, সেখানে কিন্তু এনভায়রনমেন্ট স্টাডিজ এসে গেছে, সেখানে কিন্তু ইন্টারপার্সোনাল স্কিলস এসে গেছে, সেখানে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন এসে গেছে। অর্থাৎ সিলেবাসটা শুধুমাত্র যে টেক্সচুয়াল অ্যানালিসিসের ওপরে কনফাইন্ড তা কিন্তু নয়। এবং ইন্টারপার্সোনাল স্কিলস ইজ আ থিং উইচ ইজ আ পার্ট অফ সফট স্কিলস। এটা আগে WBCS এর ক্ষেত্রে ছিল না, IAS এ ছিল, ডেফিনেটলি ছিল। আমরা তো আগেই বলেছি যে WBCS যে প্রপোজ সিলেবাস, সেটা is trying to bridge the gap with IAS, so definitely সেটা ছিল। But the most important thing what we really need to do is to master these skills which we have not learned in the school, and এটা খুব ইম্পর্টেন্ট। ধরুন ইন্টারপার্সোনাল স্কিল বা সোশ্যাল স্কিলস বা প্রবলেম সলভিং, এই ধরনের জিনিস তো আমরা স্কুল লেভেলে, কলেজ লেভেলে পড়িনি। হয়তো সাইকোলজি স্টুডেন্ট একজন প্রবলেম সলভিং পড়েছে, হয়তো কমিউনিকেশন স্কিলসের একজন স্টুডেন্ট ইন্টারপার্সোনাল স্কিলস পড়েছে, কিন্তু সব ডিসিপ্লিনের ছাত্রছাত্রীরা কিন্তু এইগুলো তাদের একাডেমিক স্ট্রাকচারের মধ্যে পড়েনি। তাহলে কি পরীক্ষা দেবে না? তাহলে কি কেবল সাইকোলজি আর কমিউনিকেশনের ছেলেরাই চান্স পাবে, বা ইংরেজি ছাত্ররাই চান্স পাবে? নিশ্চয়ই নয়, ডেফিনেটলি নয়। তার কারণ হচ্ছে আমাদের যে বেসিক লার্নিং সেটা তো আমরা করেইছি। ধরুন ইংরেজির যে প্রশ্নটা আসবে, সেটা মূলত আসবে অন ফাংশনাল কমিউনিকেটিভ ইংলিশ, ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ কম্পোজিশন। তো ইংলিশ কম্পোজিশন, ইংলিশ কম্প্রিহেনশন ইরেসপেক্টিভ অফ ডিসিপ্লিন আমরা 12 অবধি প্রত্যেকেই করেছি। সো উই নিড টু মাস্টার দ্যাট স্কিল। আমি হয়তো ইংরেজি ছাত্র নই, কিন্তু গ্রামারটা ভালো জানি, সেটা হতেই পারে।
আমি কম্পোজিশনটা ভালো জানি, ভালো ইংরেজি লিখতে পারি, ভালো ইংরেজি বলতে পারি, তার জন্য ইংরেজি অনার্স নিয়েই পড়তে হবে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। সো লজিক্যাল অ্যাপটিটিউড, ডেটা ইন্টারপ্রিটেশন, প্রবলেম সলভিং, ইমোশনাল রিয়াকশনস বা ইমোশনাল ইন্টেলিজেন্স, এই যে জিনিসগুলো ক্রমশ সিলেবাসের মধ্যে আসছে, এইগুলো কিন্তু উই নিড টু স্টাডি অ্যান্ড উই নিড টু প্র্যাকটিস অ্যান্ড উই নিড টু মাস্টার। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে এই জিনিসগুলো আগে কখনো ছিল না বা এই জিনিসগুলো আমি কোনো স্তরে পড়িনি, তাই আমার পক্ষে এটা কন্ট্রোল করা সম্ভব না, এটা বোঝা সম্ভব না, এটা লেখা সম্ভব না, এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে ধরনের কম্পিটিশন হয় সেই কম্পিটিশনটা স্ট্যান্ড করা সম্ভবই না। না, দিস ইজ নট পসিবল। এটা কখনোই তা হবে না, কখনোই তা হবে না। যেমন ধরো ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং ইজ অ্যানাদার থিং which we have never studied at the school level. Maybe one or two disciplines have this content of decision making, কিন্তু অধিক ক্ষেত্রে ফিজিক্সের ছাত্র, ম্যাথসের ছাত্র, কেমিস্ট্রির ছাত্র, ইংরেজির ছাত্র, ইতিহাসের ছাত্র, ভূগোলের ছাত্র, এরা কি ডিসিশন মেকিং নিয়ে পড়েছে? পড়েনি। কিন্তু ডিসিশন মেকিং তো আমরা করি, আমরা তো ইন্টারপার্সোনাল স্কিলস করি, আমরা তো প্রবলেম সলভিং করি, আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের ডিসিশন মেক করতে হয়, আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের প্রবলেম সলভ করতে হয়, আমাদের দৈনন্দিন জীবনেও আমাদের ইন্টারপার্সোনাল স্কিলস ইমপ্রুভ করতে হয়। সো হিয়ার কামস দ্য কোয়েশ্চেন অফ ইয়োর কমন রিজনিং। এবং দেখো, রিজনিং ইটসেলফ ইজ আ পার্ট অফ দ্য কারিকুলাম, রিজনিং ইটসেলফ ইজ আ পার্ট অফ দ্য কন্টেন্ট। জিওগ্রাফি যখন আমরা পড়ব, উই হ্যাভ টু এমফাসাইজ অন জিওগ্রাফি অফ বেঙ্গল। সেখানে ফিজিক্যাল জিওগ্রাফি, সেখানে সোশ্যাল জিওগ্রাফি, সেখানে কমার্শিয়াল জিওগ্রাফি, সবটাই থাকবে। হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। হিস্ট্রি এই জন্য ইম্পর্টেন্ট না, জিকে ফ্রম মেমোরি যেটাকে আমরা বলি, এই জিকে ফ্রম মেমোরির একটা সাবস্ট্যান্সিয়াল পোর্শন অফ কোয়েশ্চেন্স ইট অ্যাকচুয়ালি কামস ফ্রম হিস্ট্রি। সো ইন্ডিয়ান হিস্ট্রি রিমেইনস টু বি এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি যখন ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ব তখন দ্য ভেরিয়াস অ্যাসপেক্টস অফ ইন্ডিয়ান জিওগ্রাফি, আবার বলছি, সেখানে সোশ্যাল জিওগ্রাফি থাকবে, সেখানে ইকোনমিক জিওগ্রাফি থাকবে এবং ফিজিক্যাল জিওগ্রাফি থাকবে। এই ডিভিশনটা আমাদের করে নিতে হবে, আমাদের জানতে হবে যে আমাদের কন্টেন্টটা কি, হোয়াট ইজ এক্স্যাক্টলি আওয়ার কারিকুলাম অ্যান্ড আওয়ার সিলেবাস। মনে রাখবেন, এখানে বাড়তি পড়ার কোনো সুযোগ নেই। ইউ হ্যাভ টু বি ফোকাসড অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য সিলেবাস। এমন হতে পারে আমি প্রচুর পড়লাম, পরীক্ষার হল থেকে বেরিয়ে মনে হলো, আরে বাবা, আমি এত পড়েছি, কিছুই তো মিলল না, অর্ধেক পারলাম না। তার কারণটা হচ্ছে আপনি কি পড়েছেন সেটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আপনি যেটা পড়েছেন সেটা এক্সামিনেশন ওরিয়েন্টেড কিনা। WBCS is a methodology. WBCS is one aspect of extreme form of hard work. WBCS is one form of examination oriented studies. WBCS এর ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য, আরো বেশি করে সেটা ইউপিএসসি বা আইএএস এর ক্ষেত্রে প্রযোজ্য। কেন, আপনারা বুঝতেই পারছেন, ইউপিএসসি বা আইএএস এ দ্য নেচার, দ্য লেভেল অ্যান্ড দ্য নাম্বার of competitors is much more varied and greater than what we come across in case of WBCS. সেখানে যেহেতু ন্যাশনাল লেভেলের পরীক্ষা, সারা ভারতবর্ষের সেরা ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, সেখানে সারা ভারতবর্ষের বহু ধরনের ছাত্র, বহু ধরনের ডিসিপ্লিন থেকে পরীক্ষা দিচ্ছে সেখানে, তাই ন্যাচারালি কম্পিটিশনটা সেখানে বেশি। সেখানে বিভিন্ন শ্রেণীর ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন ডিসিপ্লিনের ছেলেরা পরীক্ষা দিচ্ছে, সংখ্যায় অনেক বেশি, ব্যাপ্তি অনেক বেশি, পরিধি অনেক বেশি। হয়তো পরীক্ষার সিলেবাসটা এখন অনেকটা এক হয়ে গেছে। দ্যাট ইজ ওয়াই people who are studying for WBCS, particularly in the light of the new syllabus, will have some advantage to prepare even for UPSC or IAS. কিন্তু নেচার অফ প্রিপারেশনটা কম বেশি এক। হয়তো ইউপিএসসির ক্ষেত্রে কম্পিটিশনটা যেহেতু আরো বেশি, হয়তো পড়ার ব্যাপ্তিটাও আরো বেশি, আমাদের সেটাকে আরো এক্সপ্যান্ড করতে হবে। উই হ্যাভ টু বি মোর এক্সপ্যান্সিভ ইন আওয়ার অ্যাটিটিউড, উই হ্যাভ টু বি মোর এক্সপ্যান্সিভ ইন সিলেক্টিং আওয়ার কোয়েশ্চেন্স, in creating our answers, and more importantly in making ourselves prepared for the entire examination. এবার যদি মেন্স এর ক্ষেত্রে আসি, আমরা যখন প্রিলিমস পরীক্ষাটা দিচ্ছি, দুটো পেপারে আমরা পরীক্ষা দিলাম, জেনারেল স্টাডিজ 1, জেনারেল স্টাডিজ 2,
তো ডেফিনেটলি উই উইল বি এক্সপেক্টিং যে আমাদের এই দুটো পেপার ভালো হয়েছে অ্যান্ড উই উইল বি সিলেক্টেড ফর দ্য মেন্স এক্সামিনেশন। আবার বলছি, প্রিলিমস পরীক্ষা দিয়ে বসে থাকবেন না কখন মেন্সের রেজাল্ট বেরোচ্ছে। বসে থাকলে ভীষণ বড় ভুল করবেন। এরকম ভুল অনেকে করে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পরে সারা জীবন আফসোস করেছেন যে ওয়াই ডিড আই ডু ইট। আমি প্রিলিমসটা ক্লিয়ার করলাম, কিন্তু আনফর্চুনেটলি প্রিলিমস পরীক্ষাটা দিয়েই মেন্সে, ইনফ্যাক্ট প্রিলিমস পরীক্ষা দিয়ে নয়, আমি যদি গোটা প্রিপারেশনটাকে দেখি তাহলে আমি দেখব যে প্রিলিমস আর মেন্সের প্রিপারেশনটা একই সঙ্গে চলবে। আমি যবে থেকে ঠিক করলাম সিভিল সার্ভিসেস পরীক্ষা দেবো, যবে থেকে আমি পরীক্ষা দেওয়ার জন্য পড়াটা শুরু করলাম, তবে থেকে মাই প্রিপারেশন উইল অ্যাকচুয়ালি গো টুগেদার ফর বোথ প্রিলিমস অ্যান্ড মেন্স। এরকম হতেই পারে না যে আমি শুধু প্রিলিমসের জন্য পড়লাম আর তারপর শুধু মেন্সের জন্য পড়া শুরু করলাম, এটা কখনো নয়। প্রিলিমস অ্যান্ড মেন্স শুড গো হ্যান্ড ইন হ্যান্ড ইন প্রিপারেশন। হ্যাঁ, এবার দেখা যাবে হয়তো প্রিলিমস পরীক্ষাটার কিছুদিন আগে থেকে আমি মেন্সটাকে একটু সেকেন্ডারি করে প্রিলিমসটাকেই প্রাইমারি করলাম এবং তারপরে যেই প্রিলিমস পরীক্ষাটা হয়ে গেল আবার একই উদ্যমে উইথ ইকুয়াল ডিভোশন অ্যান্ড ডেডিকেশন আমি মেন্সের জন্য পড়াটা শুরু করলাম। এটা যদি আমি করতে পারি তাহলে আই ডোন্ট নিড টু সিট ব্যাক ফর দ্য রেজাল্টস অফ দ্য প্রিলিমস। এবার মেন্সের তো পরীক্ষাটা আরো একটু অন্যরকম, সেখানে কম্পালসারি পেপার্স আছে এবং এই কম্পালসারি পেপার্সের মধ্যে বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে। সেখানে ভার্নাকুলার্স থাকবে, অর্থাৎ বেঙ্গলি এবং আদার রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। ফর এক্সাম্পল, দে উইল বি ল্যাঙ্গুয়েজেস লাইক Nepali, there will be languages, and there will also be English. English কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই জন্যে যেটা প্রিলিমসেও পড়তে হচ্ছে, মেন্সেও পড়তে হচ্ছে। অর্থাৎ ভার্নাকুলার থাকছে, সেখানে ইংলিশ থাকছে, আর কি থাকছে? পলিটি, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, আর কি থাকছে? এবার যেটা নতুন যোগ হচ্ছে, অ্যাকচুয়ালি মেন্সে আগে যেটা ছিল না, যেটা এবার যোগ হচ্ছে, সেটা হচ্ছে আর্ট কালচার অফ বেঙ্গল, হিস্ট্রি অফ ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং what is even more important, that actually comes absolutely new in the syllabus, is ethics and the question of integrity. এই ethics and integrity এটা কিন্তু আগে WBCS এ কখনো ছিলই না। আগে আমরা একটা সময় বলেছিলাম ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা ডিসিশন মেকিং বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ভীষণটাই দরকার। মেন্সে আমরা এসে দেখছি এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি। এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি কি কেউ পড়ে এসছে? আবার একই প্রশ্ন করছি, এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি কি আমরা পড়ে এসছি? এটা আমরা শিখে এসছি। আমাদের বিভিন্ন সাবজেক্ট পড়ার সময় আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে, আমাদের বাড়ির লোকের কাছ থেকে, আমাদের মেন্টরসের কাছ থেকে ইন্টিগ্রিটি, এথিক্স এসব সম্বন্ধে আমরা অনেক কিছু শুনেছি। আমরা যে যে পাঠ্য জীবনে পড়েছি সেখান থেকে কিছু লেসন্স ডেফিনেটলি আমরা পেয়েছি অন এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি। বাট এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং সেইটা নিয়েও কিন্তু আমাদের পরীক্ষায় বসতে হচ্ছে। অর্থাৎ মেন্স পরীক্ষাতে যদি আমরা খুব ভালো করে দেখি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে কনভেনশনাল সাবজেক্টস লাইক ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল স্টাডিজের মধ্যে জিওগ্রাফি, হিস্ট্রি, ভার্নাকুলার্স থাকছে, ইংলিশ থাকছে, কিন্তু অ্যাডিশনের মধ্যে যেটা ভীষণভাবে আসছে সেটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল। যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা আসছে সেটা হচ্ছে এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড অফ এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি। এই যে নতুন সাবজেক্ট যেগুলো আসছে, যেগুলো আগে বিসিএস পরীক্ষায় ছিল না, UPSC তে ছিল, again I repeat, we are trying to be coming close to UPSC, কিন্তু WBCS এর ক্ষেত্রে যেটা ছিল না, অসুবিধা হচ্ছে যেহেতু এগুলো একদম প্রথম, তাই এর প্রশ্ন পাওয়া মুশকিল। হয়তো IAS এর কোয়েশ্চেন থেকেই একটা ধাঁচ পেয়ে বা IAS এর কোয়েশ্চেন থেকে একটা ধারণা পেয়ে আমাদের এটা পড়তে হবে। সেকেন্ড হচ্ছে অনেকেই একটা ভাবতে শুরু করতে পারেন এর মেটেরিয়াল কোথায়, কেন অনেক জায়গাতেই বহু ক্ষেত্রে যেটা দেখা যায় যে বেশ কিছু হয়তো বই পাওয়া যায় from various publications which try to help you. Again I repeat, শুধু ওই বই পড়ে বা গাইড বই পড়ে সিভিল সার্ভিস পাওয়া যায় না। You need to prepare for civil service
in a more original manner, কেন original thinking is very important. যে জিনিসটা ঘটেছে নতুন সিলেবাসের ক্ষেত্রে সেটা হচ্ছে মেন্সের এমসিকিউ গুলো সব সাবজেক্টিভ হয়ে গেছে। আগে যে মেন্সটাও এমসিকিউ ছিল WBCS এর ক্ষেত্রে সেইটা কিন্তু সাবজেক্টিভ হয়ে গেল। সাবজেক্টিভ হয়ে গেল মানেই ইউর এক্সপ্রেসিভ পাওয়ার ইজ রিকোয়ার্ড। যে ভাষাতেই লিখুন না কেন, আপনি বাংলাতেই লিখুন, আপনি ইংরেজিতেই লিখুন, বা অন্য ভার্নাকুলারেই লিখুন, আপনার এক্সপ্রেসিভ পাওয়ার বিকামস ভেরি ইম্পর্টেন্ট। এবং এক্সপ্রেসিভ পাওয়ার বিকামস ইম্পর্টেন্ট মানে ইফ ইউ ডু নট হ্যাভ a clarity in your understanding, you cannot express things properly. এটা তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য লেখা, এটা কিন্তু বিএ বা এম এর জন্য লেখা নয়। এখানে কিন্তু আপনার ওরিয়েন্টেশন ইজ টোটালি ডিফারেন্ট। সে বুলেট পয়েন্টস এর মতন করে অ্যাবসলিউটলি প্রিসাইজ অ্যান্ড মেটিকুলাস বলতে আমরা যা বুঝি সেইভাবে উত্তরটাকে তৈরি করতে হয়। সো it is very very important that we need to understand these subjects properly through original reading. একটা সমস্যার মধ্যে আমরা সবাই পড়ি, সেটা হচ্ছে আমরা অনেক সময় আজকাল ফেসবুক থেকে প্রচুর ট্রেনিং নেওয়ার চেষ্টা করি, which is nothing wrong, absolutely right. Digital media is very much helpful. We should take help from the digital media, from YouTube. এবং এই যে লার্নিং গুলো আমাদের হয় সেই লার্নিং গুলোকে আমাকে কম্বাইন করতে হবে with my original reading as well. We have to take informations, correct information. We have to understand whether the information is right or wrong. সেটা আমাদের নিশ্চয়ই আমাদের বুঝতে হবে। সেটা ফিল্টার করে যেটা আমার কাজে লাগছে সেটা নিয়ে, যেটা অরিজিনাল টেক্সট বুক যেগুলো আছে, প্রত্যেক সাবজেক্ট যেগুলো পরীক্ষার মধ্যে আছে তার কিছু অরিজিনাল টেক্সট বই আছেই। হয়তো আগামী দিনে আরো কিছু বই বেরোবে, যে মুহূর্তে নতুন সিলেবাস একটা আসে দেখা যাবে আরো কিছু বই বেরোবে। দেয়ার আর সো মেনি জার্নালস। আমরা তো জানি এখানে বেশ কিছু জার্নাল, যেমন ফর এক্সাম্পল অ্যাচিভার্স ইজ দেয়ার, a very popular journal. ইংরেজির ক্ষেত্রে সিভিল সার্ভিসেস ক্রনিকল ইজ দেয়ার ফর UPSC পরীক্ষার জন্য অনেকেই সেটা ফলো করে। সো ডেফিনেটলি সেই ধরনের জার্নাল যে ধরনের গাইডেন্স আমাদের দিচ্ছে সেই গাইডেন্সটাও আমাদের নিতে হবে। And more importantly, we have to practice. It is a very old saying in English, practice makes a man perfect. আমার মনে হয় UPSC বা West Bengal Civil Service দুটোর ক্ষেত্রেই this proverb holds 200% correct. If for any examination this proverb holds so much correct, it is for UPSC and WBCS. IAC বলুন আর WBCS বলুন, এই দুটো পরীক্ষার জন্যেই এই প্রভাবটা অত্যন্ত জরুরি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একই পড়া বারবার পড়তে হবে, একই জিনিস বারবার লিখতে হবে। যেহেতু রাইটিংটা এখন অনেকটা এসে গেছে, ইন পার্সেন্টেজ, ইন ফর্ম, ইন কন্টেন্ট, আবার ব্যাপারটা একটা সাবজেক্টিভ হয়ে গেছে মেন্সের ক্ষেত্রে, ইভেন প্রিলিমসেরও একটা পোর্শনে একটা কম্পোজিশন চলে এসছে। সো আই হ্যাভ টু ইমপ্রুভ মাই রাইটিং স্কিলস। এবং এখানে মনে রাখবেন রাইটিং স্কিল একটু বলে দেওয়া দরকার, ইটস নট জাস্ট দ্য লিটারেরি ফ্লেয়ার। অনেকে মনে করেন আমি খুব ভালো ইংরেজি লিখতে পারি, খুব একটা ল্যাঙ্গুয়েজটাকে আমি ভীষণভাবে ইউটিলাইজ করলাম বা ল্যাঙ্গুয়েজটাকে আমি খুব ফ্লারিশ নিয়ে এলাম। নো নো, ইটস নট অ্যাবাউট লিঙ্গুইস্টিক ফ্লারিশ, ইট ইজ অ্যাবাউট এক্সপ্রেসিং দ্য রাইট কন্টেন্ট ইন প্রপার ওয়ার্ডস। অর্থাৎ দেয়ার শুড বি আ পারফেক্ট সিমেট্রি বিটুইন ইউর থট অ্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি যেটা লিখছি আর আমি যেটা ভাবছি এই দুটো যেন হ্যান্ড টু হ্যান্ড যায়, এবং আমি যেটা ভাবছি সেটা একেবারে পরীক্ষার আকারে প্রকাশ করব, এমনভাবে প্রকাশ করব যে যিনি পড়ছেন তার ওই বিষয় আর বিরাট কোনো কনফিউশন থাকবে না। যিনি পড়ছেন তিনি যেন আনসারটা থেকে বুঝে নিতে পারেন হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড ওয়েদার দ্য স্টুডেন্ট হ্যাজ বিন এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন অর নট। So there is no scope for exaggerated literature. There is always scope for precise, brief এবং ইংরেজিতে যাকে বলে succinct, অর্থাৎ একদম যা দরকার যতটুকু চাই সেইটা যথার্থভাবে লেখা উইথ অরিজিনাল থিঙ্কিং। এটা আমি এই জন্য বললাম যেহেতু সাবজেক্টিভ আনসার এক ধরনের আপনি একটা ইংরেজি এসে লিখছেন। এখন সিভিল সার্ভিসের ক্ষেত্রে যে ধরনের ইংরেজি এসে আসে সেটা আইএসও হোক WBCS হোক, it always demands original thinking because the questions usually come from social topics. সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা ইকোনমিক হতে পারে, সেটা সোশ্যাল তো বটেই। দ্যাট ডিম্যান্ডস অরিজিনাল থিঙ্কিং। এই জন্যে
it is expected that a civil servant, when he is successful and he is deployed in his work, যখন তাকে actually তার কাজের জায়গায় পাঠানো হচ্ছে, he must be able to have an original point of thinking. সেই জন্যই কিন্তু সিলেবাস কন্টেন্টে BCS এ প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, interpersonal skills, emotional intelligence, ethics, integrity, aptitude এই সবগুলো যোগ করা হয়েছে, কারণ এই সবগুলো মিলে কিন্তু একজন সিভিল সার্ভেন্ট। যেমন হিস্ট্রি জানতে হবে, জিওগ্রাফি জানতে হবে, পলিটিক্স জানতে হবে, ইকোনমিক্স জানতে হবে, ইংরেজি লিখতে হবে, ভার্নাকুলার্স লিখতে হবে, ডেফিনেটলি লিখতে হবে, তেমন এই সাবজেক্টগুলো আনতে হবে যেটা ডেফিনেটলি আমাদের কারিকুলামে থাকে না ইন স্পেসিফাইড ফর্ম এক্সেপ্ট ইন 1 or 2 particular subjects, কিন্তু সবাইকে এটা জানতে হবে। So again I come back to the point from where I started. For any competitive examination it is a long run process. UPSC বা WBCS, UPSC IS বা WBCS whatever you say, সেটা তো বটেই। It is not a 100 meters race, it is a marathon. সিলেবাসটা যখন ব্যাখ্যা করলাম তখনই ভালো করে বুঝতে পারছেন যে এখানে 6টা পেপার আপনাকে দিতে হচ্ছে মেন্স এ WBCS এর ক্ষেত্রে, দুটো কোয়ালিফাইং পেপার আছে যেখানে যার মার্কস only will be taken into account to decide whether you qualify or not. প্রিলিমসে দুটো পেপার 200 করে 400, তার মধ্যে সেকেন্ড পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট, আই রিপিট, এখানে কিন্তু কোয়ালিফাইং মার্কস আছে। কোয়ালিফাইং মার্কস যদি আপনি কোয়ালিফাই না করেন তাহলে ফার্স্ট পেপারটা জেনারেল স্টাডিজের ক্ষেত্রে দেখা হচ্ছে না, সো ইউ আর অ্যাকচুয়ালি আউট। মেন্সের ক্ষেত্রেও প্রথমে দুটো পেপার আছে অন ল্যাঙ্গুয়েজ which will be taken into consideration এবং which will be taken into consideration to decide whether you qualify for the rest of the mains papers or not. এবং rest of the mains papers এ সেখানে পলিটি থাকছে, হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, ইকোনমিক্স থাকছে, but more importantly new additions are there. সেখানে আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল থাকছে এবং সেখানে অ্যাপটিটিউড থাকছে, ইন্টিগ্রিটি থাকছে, সেখানে এথিক্স থাকছে। এবং এই যে নতুন সাবজেক্ট যেগুলো আসছে, ইন্ডিয়ান সায়েন্স এন্ড টেকনোলজি থাকছে, হিস্ট্রি অফ ইন্ডিয়ান সায়েন্স এন্ড টেকনোলজি, এইগুলোকে কম্বাইন করে কিন্তু আপনার পুরো মেন্সের পার্সেন্টেজ অফ মার্কস তৈরি হবে। ইফ ইউ কোয়ালিফাই ফর দ্যাট it will be carried over and you will be asked, not carried over in the sense that it will not be carried over to decide your rank in the personality test, but it will be taken into account to decide whether you are called for the personality test or not. এবং ultimately personality test এছাড়া কিন্তু মেন্সের ক্ষেত্রে একটা অপশনাল পেপার থাকে। স্টুডেন্টস হু আর অ্যাসপায়ারিং টু অ্যাপিয়ার ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি, BCS এর তো WBCS এর ক্ষেত্রে তো 4টে গ্রুপ ABCD, তো যারা এ এবং বি এর জন্য যারা চাইছে অ্যাপিয়ার করতে তাদের জন্য কিন্তু একটা অপশনাল পেপার থাকে। অপশনাল পেপারে দুটো পেপার থাকে, 200, 400 নম্বর থাকবে, সেখানে একটাই অপশনাল সাবজেক্ট। এই অপশনাল সাবজেক্টে দুটো পেপার থাকবে, 200, 400 নম্বর থাকবে। এই অপশনালটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। মেন্সে কিন্তু মেন্স কম্পালসারি, অর্থাৎ কম্পালসারি পেপার যেগুলো এবং যে অপশনাল পেপার থাকবে সব মিলিয়ে কিন্তু মেন্সের রেজাল্ট, এবং তারপর ঠিক হবে যে সেই পার্টিকুলার স্টুডেন্ট ডাক পাচ্ছে কি পাচ্ছে না পার্সোনালিটি টেস্টে। এবং পার্সোনালিটি টেস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস আ ভেরি difficult one to crack, particularly when you are thinking about civil services, যাকে ইংরেজিতে বলে যে ড্রিলিং অফ দ্য স্টুডেন্টস মাইন্ড। সেই ড্রিলিং অফ দ্য স্টুডেন্টস মাইন্ড এটা কিন্তু হয় পার্সোনালিটি টেস্টে। ইউ আর আস্কড কোয়েশ্চেন্স ফ্রম এনি ডিসিপ্লিন, অন এনি অ্যাফেয়ার, অন এনি ম্যাটার, এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি প্রিলিমস বলুন কি মেন্স বলুন, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আর ভেরি ইম্পর্টেন্ট। Mathematical aptitude is very important. Reasoning is very important. Data interpretation is very important. এগুলো কিন্তু প্রিলিমস মেন্স যাই বলে, অর্থাৎ বেসিক যে স্কিলস গুলো, এটা আমি এমফাসাইজ করব। আমরা যেটা বলি যে there are 3 basic skills in modern education now, অর্থাৎ ability to numerate, ability to communicate and ability to correlate। এই তিনটে স্কিলই কিন্তু WBCS এর যে নতুন সিলেবাস আসছে তাতে ভীষণভাবে প্রযোজ্য। IAS এর ক্ষেত্রে তো এটা অনেক আগে থেকেই ছিল। সো অল দিস স্কিলস নিড টু বি কম্বাইন্ড। আর বিফোর আই ফিনিশ অফ উইথ দিস টক, আমি বারবার আপনাদের বলবো যে গেট ইনটু দ্য স্টাডিজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হার্ড ওয়ার্ক
বিটস ট্যালেন্ট, এটা কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে বোথ অ্যাট দ্য সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য স্টেট ভেরি ভেরি পার্টিনেন্ট ইন মেনি কেসেস। আপনাদেরকে আপনাদের পড়াশোনাটা কম্বাইন করতে হবে। এবার একটা প্রশ্ন এসেই যায় যে গাইডেন্স কি দরকার? ডেফিনেটলি দরকার। উইদাউট প্রপার গাইডেন্স, বারবার বলেছি, আপনার পড়াটা ওরিয়েন্টেশন দরকার। আমি একটা রাডারলেস বোটের মতন ঘুরতে পারবো না, কখনো পারবো না। আমার একটা দিশা দরকার এবং সেই দিশাটা জন্যেই প্রপার গাইডেন্স দরকার। তো সেই ধরনের ইনস্টিটিউশনেও আপনারা যেতে পারেন which gives you proper guidance, সেই ধরনের ট্রেনিং আপনারা নিতে পারেন which definitely gives you proper guidance। এবং ম্যাগাজিন পড়ুন, খবরের কাগজ পড়ুন। আমাদের একটা বেসিক সমস্যা হয়ে গেছে, আমাদের পড়ার হ্যাবিটটা একদম চলে গেছে। বিশেষ করে ইন দ্য পোস্ট কোভিড এরা উই হ্যাভ ডেভেলপড আ নিউ হ্যাবিট অ্যান্ড দ্যাট হ্যাবিট ইজ দ্য হ্যাবিট অফ নট রিডিং। এই হ্যাবিটটা কিন্তু মোটেই ভালো না, পার্টিকুলারলি যদি আপনি অ্যাসপায়ার করছেন দ্যাট ইউ উইল বি এবল টু ক্র্যাক ইউপিএসসি মেন্স, প্রিলিমস, WBCS মেন্স, প্রিলিমস অ্যান্ড ইভেন ফর ইন্টারভিউ। সো নিজের পড়াটাকে বজায় রাখুন, ট্রাই টু গ্যাদার ইনফরমেশন ফ্রম ভেরিয়াস সেক্টরস, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো সিলেবাস হয় না। নিউজ চ্যানেলস দেখুন, সেখানে বিভিন্ন ডিবেট ডিসকাশনস হয়, সেইগুলো দেখুন। নিউজ পেপার্স পড়ুন, ভালো ম্যাগাজিন পড়ুন, ভালো জার্নাল পড়ুন, অ্যান্ড অফকোর্স ইউ নিড আ গাইডেন্স, ইউ নিড ট্রেনিং। সেই ট্রেনিং নিন, কম্বাইনিং এভরিথিং, আর মোস্ট ইম্পর্টেন্টলি about the 3Ds, dedication, discipline and determination and that confidence. Luck, labor, confidence এর মধ্যে labor and confidence combine করলে you can create your own destiny, you can create your own luck, and so that you can create your own luck, your own destiny, and one day you can be a civil servant. আপনি একজন civil servant হবে, either at the state cadre or at the central cadre, এটা আপনি decide করবেন। We have the best wishes for you. Thank you and have a good day.